পারতেছো না। আমি আরো একবার রিপিট করতেছি, যারা পারতেছো না তাদের জন্য আরো একবার রিপিট করতেছি। এখানে আমার প্রথমটার মধ্যে আবৃত ডিজিট আছে কয়টায়? দুইটায়। দ্বিতীয়টার মধ্যে আবৃত ডিজিট আছে কয়টায়? একটায়। আর শেষেরটার মধ্যে আবৃত ডিজিট আছে কয়টায়? দুইটায়। আমি বলছিলাম যে আবৃত ডিজিট বের করতে হয় লসাগু করার মাধ্যমে। তা আবৃত ডিজিট যদি আমি লসাগু করার মাধ্যমে বের করি, এই প্রথমটার মধ্যে আবৃত ডিজিট আছে দুইটা, দ্বিতীয়টার মধ্যে আবৃত ডিজিট আছে একটা, শেষেরটার মধ্যে আবৃত ডিজিট আছে দুইটা। তাহলে এই 2 1 2 এর লসাগু করলে কত হবে? 2 1 2 এর লসাগু করলে কত হবে? 2 তো হবে না? অবশ্যই। আচ্ছা, এখন অনাবৃত দেখতে হয় সর্বোচ্চ অঙ্ক সংখ্যা দেখে। তো দশমিকের পরে সর্বোচ্চ অনাবৃত সংখ্যা কয়টা আছে, বা সর্বোচ্চ অনাবৃত ডিজিট কয়টা আছে? প্রথমটার মধ্যে কোনো অনাবৃত ডিজিট নাই, দ্বিতীয়টার মধ্যে অনাবৃত ডিজিট আছে দুইটা, তৃতীয়টার মধ্যে অনাবৃত ডিজিট আছে দুইটা। হ্যাঁ, তাহলে সর্বোচ্চ কয়টা আছে? দুইটা আছে না? সর্বোচ্চ কয়টা আছে? যে কোনো একটার মধ্যে দুইটা আছে। তাহলে অনাবৃত সংখ্যা হবে দুইটা, আর আবৃত সংখ্যা হবে তাও দুইটা। আবৃত অঙ্ক হবে দুইটা, আর অনাবৃত অঙ্ক হবে দুইটা। অনাবৃত অঙ্কটা কি দেখে বের করলাম? আমি সর্বোচ্চ দেখে বের করলাম। সর্বোচ্চ। আর আবৃত অঙ্ক কি করে বের করলাম? আমি লসাগু করার মাধ্যমে বের করলাম। দ্যাটস ইট। তাহলে দশমিকের পরে টোটাল ডিজিট লাগবে কয়টা আমার? দুইটা দুইটা কয়টা হলো? চারটা। দশমিকের পরে আমার টোটাল ডিজিট লাগবে তাহলে চারটা। মাই একটা স্ক্রিনশট দিয়ে রাখো। জি স্যার, দিয়েছি। হ্যাঁ, তাহলে দশমিকের পরে আমার ডিজিট লাগবে কয়টা? মোট চারটা ডিজিট লাগবে, দুইটা অনাবৃত আর দুইটা আবৃত। এখন আমি চারটা ডিজিট কিভাবে বানাবো? 2.32. এখানে চারটা ডিজিট বানাও, তুমি তোমার ইচ্ছা মতো চারটা ডিজিট বানাও। 3232 হয়ে গেল চারটা ডিজিট। পরেরটা 4.025, এখানে কি করবা? 4.025 আবার 5 হয়ে গেল। যার উপর পুরোপুরি গেছে সেটা রিপিটেড হবে। আমার চারটা ডিজিট এসে বসে দশমিকের পরে। আর লাস্টেরটা 3.2349 পুরোপুরি, তাহলে 3.2349 আর দরকার নাই আমার। এখন দশমিকের পরে আবৃত কয়টা হবে? দুইটা। অনাবৃত কয়টা হবে? দুইটা। অনাবৃত আগে থাকে, আবৃত পরে থাকে, অর্থাৎ দশমিকের সাথেই থাকবে অনাবৃত, তারপরে গিয়ে থাকবে আবৃত। সো এই প্রথম দুইটাকে আমি অনাবৃত রাখবো, শেষের দুইটার মধ্যে আবৃত দিয়ে দিব। প্রথম দুইটার মধ্যে আমি অনাবৃত রাখবো, শেষের দুইটাতে আমি আবৃত দিয়ে দিব। প্রথম দুইটা অনাবৃত রাখবো, শেষের দুইটা আবৃত দিয়ে দিব। বুঝছি কি সবাই? সবাই কি বুঝতে পেরেছি না কোনো কনফিউশন আছে? সবাই ক্লিয়ার? ওকে, এবার আসেন আমি এই অঙ্কটা থেকেই আপনাদেরকে যোগটা বুঝাই দিচ্ছি। ধরেন কোন যোগ অঙ্ক যদি আসে, এরকম আবৃত সংখ্যা দিয়ে যদি আপনাদেরকে যোগ করতে বলে, সেই ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে যে কাজটা করতে হবে আমাদেরকে সদৃশ করতে হবে, সদৃশ বানাতে হবে, মানে একই রকমের বানাতে হবে। প্রথম কাজ হলো এটা। এখন আমাদের একই রকমের বানানো কিন্তু একই রকমের বানাতে হবে। একই রকমের বানানোর পরে যে কাজটা করতে হবে, আমাদের যোগ করতে হবে। এখন যোগ করতে গেলে একটা রুলস আছে। রুলসটা হচ্ছে এরকম, প্রথমে নরমালি যোগ করব। নরমাল যোগ তো আমরা পারি, নরমাল যোগ অঙ্ক যেমনি করি আমরা সেভাবে আগে যোগফলটা নামান। 9 5 14 আর 2 16 6, হাতে থেকে 1, 4 আর 1 5, 5 5 10, 10 আর 3 13, 13 3, হাতে থেকে আমার 1, 3 আর 1 4, 4 2 6, 6 আর 2 8, তারপরে 3 2 5, দশমিক 4 3 7, 7 আর 2 9। শেষের দুইটার মধ্যে আমার পৌনঃপুনিক ছিল। এখন এখানে একটা ঘাপলা আছে, এখানে একটা ঘাপলা আছে। একটু লাইনে থাকো। আচ্ছা, এখানে যে কাজটা করতে হয়, সর্বডান আর সর্ববাম খেয়াল করতে হবে। আমাদের এই যে পৌনঃপুনিক গুলো আছে 2 5 9 এর উপরে, আর আছে 3 5 4 এর উপরে, ঠিক আছে? এখন এখানে তো আমার দুইটা ডিজিটই আছে। দুইটা ডিজিটের জায়গায় অনেক সময় হতে পারে 4টা ডিজিট থাকতে পারে, 5টা ডিজিট থাকতে পারে, আবৃত সংখ্যা অনেক সময় 10টা ডিজিট থাকতে পারে, অনেক রকমের ডিজিট থাকতে পারে।
তো যেহেতু এখানে দুইটা ডিজিট আছে, আমাকে প্রথমে যে কাজটা করতে হবে সর্ববামের ডিজিটগুলো নিতে হবে। পৌনঃপুনিকের মধ্য থেকে সর্ববামের ডিজিটগুলিকে নিতে হবে। এখন পৌনঃপুনিকের মধ্য থেকে সর্ববামে কি কি আছে? সর্ববামে আছে কি কি? আমার 3 আছে, 5 আছে, 4 আছে। তো আমি এটাকে একটু রাফ করব। 3 এপাশেই করি, 3, 5 আর 4, এই তিনটাকে আমি যোগ করব। এই তিনটাকে আমি যোগ করব, সর্ববামের ডিজিটগুলো নিলাম। আচ্ছা, আবার আসো সর্বডানের ডিজিটগুলো। এখন সর্বডানে কত ছিল? 2 ছিল, 5 ছিল, 9 ছিল। এই তিনটাকে যোগ করে নামানোর সময় হাতে কত থাকে? 9 আর 5 এ 14, 14 আর 2 16, 16 6 যদি তুমি লেখো হাতে থাকে কত? 1 না? হাতে থাকে কত? 1। ওই এক আইসা যোগ হবে এই তিনটার সাথে। তাইলে আসলে যোগফলটা কত দাঁড়াচ্ছে? 5 3 8, 8 4 12, 12 আর কে 13, 13 3 লিখলে আমার হাতে থাকবে কত? 1। আমি যোগ করার পরে যোগফল লেখার নিয়ম কি? আমার যোগফল আসলে 13, 13 যদি আমি 3 বসাই আমার হাতে রাখবে কত? এখানে 1 থাকবে না? সেই 1 এসে আমরা এই লাস্টে যোগ করে দিব। স্যার টাইম শেষ। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন স্যার, একের যে হিসাবটা ওইটা একটু আরেকবার বলবেন? আচ্ছা, সর্বডান আর সর্ববাম খেয়াল করতে হবে। আমার যে পৌনঃপুনিক গুলো আছে এখানে 2 5 9 এর উপরে আর আছে 3 5 4 এর উপরে। তো সর্ববামের ডিজিট গুলো আমি প্রথমে খেয়াল করব। সর্ববামে কি কি আছে? আমার 3 আছে, 5 আছে, 4 আছে। আমি লিখলাম 3 যোগ 5 যোগ 4। আবার সর্বডানের গুলা খেয়াল করতে হবে। সর্বডানে কি কি আছে? 2 আছে, 5 আছে, 9 আছে। এখন এই সর্বডানের গুলাকে যোগ করে লিখলে হাতে কত থাকে? 5 আর 2 7, 9 আর 7 16, 16 6 লিখছিলা তুমি, 16 6 লিখছিলা। হাতে ছিল কত? আমার 1 ছিল। ওই 1 কি করব? আমি এই সর্ববামের ডিজিট গুলার যোগফলের সাথে বসাবো, অর্থাৎ 3 5 4 এর সাথে আমি বসাবো। যদি বসাই এখানে আমার অ্যাকচুয়ালি যোগফলটা আসতেছে কত? 13, 13 3 বসাইলে হাতে থাকে কত? আমার 1। সেই 1 এসে এখানে নিচে যোগ হবে। স্যার সব সময় তো মানে 10-এর উপরে নাও যেতে পারে ডানের সংখ্যাটা। আমরা আরেকটা অঙ্ক দেখছি, আরেকটা অঙ্ক দেখলে আশা করছি আমি প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে। এটা আগে একটু এইটুকু বুঝছেন কিনা সেটা দেখেন। এটার মধ্যে যে কথাগুলো আমরা বলছি সেটা কি আমরা বুঝতে পারছি সকলে? আর পৌনঃপুনিক কি এক সিরিয়ালে থাকবে নাকি? হ্যাঁ, পৌনঃপুনিক এক সিরিয়ালই থাকবে। উল্টাপাল্টা থাকলে তারা তোমার সদৃশ করা হইলো না। পৌনঃপুনিক তো তোমার এরকম এক সিরিয়ালই থাকতে হবে। যদি এক সিরিয়ালে না থাকে তার মানে তোমার সদৃশ করা হয় নাই। বুঝতে পারছো কথা আমার? জি স্যার। পৌনঃপুনিক যদি তোমার এক সিরিয়ালে না থাকে তার মানে তোমার সদৃশ করা হয় নাই। তোমাকে এটা বুঝে নিতে হবে। জি স্যার, ক্লিয়ার এটা। আচ্ছা স্যার 13 হাতের 1 কি ওই পাশে আর যোগ হবে না যদি 10 এর উপর থাকে? আচ্ছা, কি জানি বললা তুমি? রায়হান বলো। ও স্যার, হাতের 1 ওই পাশে আর যোগ হবে না? কোন হাতের 1? স্যার এই একটা। স্যার আপনি যে নিয়ে নিলেন আবার ওই দিকেও একটা নিব। এই যে 13, এই 13 এর 1। হ্যাঁ 13 এর 1 নিচে যোগ করলেন আবার বাম পাশে। স্যার এটা দশমিকের আগে হবে না একটা? কোনটা দশমিকের আগে হবে? স্যার ওই যে 9.58 3 পৌনঃপুনিক 6 পৌনঃপুনিকের নিচে যে 1টা লিখলেন, হ্যাঁ এটা 6 এর সাথে যোগ হবে। হ্যাঁ, এটা শেষেই যোগ হবে। তাহলে একটা কি দুইবার না হবে? কোথায় দুইবার নিচ্ছ তুমি? স্যার ওই যে 8 লিখলেন ওইদিকে। আমি আসলে বুঝতে পারছি না তোমার কোশ্চেনটা। কোন লাইন থেকে প্রবলেম সেটা তো বল। 3 যোগ করলে 7 আর ওই 8 লিখলেন না? এই যে এই 3 5 4 1 এই চারটা ডিজিট যোগ করার পরে বলছো? না স্যার ওই যে এখানে উপরে উপরে উপরে। হ্যাঁ বলো। বাম দিকে না ডান দিকে? লিখলেন না? হ্যাঁ 8 লিখছি। হ্যাঁ তো এখানে তো 13 হাতের একটা নিয়ে 8 লেখা হয়নি? 5 3 8 8 4 12 13 3 হাতে। ও আচ্ছা, ওই 13 1 যে হাতে নিছিলা, হ্যাঁ কি হইছে বলো? ওই 1
ওই একটা দুইবার ব্যবহার হয়ে গেল না, দুইবার ব্যবহার করতে সেটা হবে? সেটা তোমার দেখতে হবে না, ওই একটা কয়বার ব্যবহার হচ্ছে। নিয়মটা কি? নিয়মটা হলে প্রথমে আমরা নরমালি যোগ করব, এন্ড দেন সর্ববামের ডিজিট গুলা নিব। সর্ববামে কি কি আছে তোমার? 3 5 4 আছে না? তুমি 3 5 4 নিবা। ও স্যার বুঝছি স্যার। আর এই দিক থেকে যেটা হাতে ছিল, এই 2 5 9 বসানোর পরে 16 হাতে ছিল 1, সেই 1 আসবে এই 3 5 4 এর সাথে। তাহলে কত হচ্ছে? 13 হচ্ছে না? 13 3 লিখলে হাতে থাকে কত? আমার 1 থাকে না? হ্যাঁ, তোমার এখানে দুইবার ব্যবহার হচ্ছে না তিনবার ব্যবহার হচ্ছে, ওইটা তোমার নিয়ে আলোচনা করতে হবে না। তুমি নিয়মটা বুঝছো কিনা সেটা বলো আমাকে, মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি ওইটা কি বুঝতে পেরেছো? স্যার একটু আবার যদি স্যার নিয়মটা বুঝাইতেন স্যার, আমি মাথা ঘুলাই গেছে স্যার প্রশ্নের ছুটে স্যার। মাথা গোলায় যাওয়ার মতো তো আসলে নিয়মটা ছিল না। আচ্ছা, এইটুকু তোলা হয়েছে সবার? জি স্যার। আমি আরেকটা অঙ্ক দিয়ে বুঝাচ্ছি তাহলে। তোলা হয়েছে কি সবার? আচ্ছা স্যার, এটা যে সঠিক নিয়ম এটা বিজ্ঞানীরা কিভাবে বের করছিল? আরে ওই অ্যানালিটিক্যাল কথা আমরা পরে বলি। আচ্ছা, এইটা তোলা হয়েছে সবার? স্যার 3 যোগ 5 যোগ 4 যোগ 1 এটাও কি তুলবো স্যার খাতার মধ্যে? হ্যাঁ, নাহলে তুমি রাফ না থাকলে তুমি বুঝবা কেমনে? ও ঠিক আছে স্যার পরীক্ষার খাতাতেও তুলবো? হ্যাঁ, পরীক্ষার খাতায় করবা, এটা রাফ থাকতে হবে খাতায়। ও হয়েছে কি সবার? আরে এত প্যারা। আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি, আরেকটা অঙ্ক দেখালে আশা করছি আমাদের প্রবলেম থাকলে প্রবলেমটা সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, নামাজটা পড়ে আসি আমরা, নামাজের ব্রেক নেই। 7টা 4 বাজে, তো আমরা ঠিক আবার 7টা 20-এ ঢুকি। ঠিক কথা বলছেন। ওকে স্যার। হ্যাঁ জি স্যার, থ্যাংক ইউ। সবাই তো নামাজ পড়ো বোধহয় না? সবাই তো নামাজ পড়ো? স্যার হামিম ছাড়া। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আমরা নামাজের জন্য ব্রেক নিব ঠিক 7টা 15 থেকে 20-এর মধ্যে আবার সবাই জয়েন দিব, ঠিক আছে? 10 মিনিটের বেশি ইনশাআল্লাহ। না, 20 এত সময় লাগে না। 5 রাকাত নামাজ পড়তে, 3 রাকাত আর 2 রাকাত, 5 রাকাত নামাজ পড়তে এত সময় লাগে না। আস্তে আস্তে ঘুমায় পড়লো 5 মিনিটের বেশি লাগার কথা না। 7টা 4 বাজে, আমি বলছি 7টা 4 বাজে, এখন 7টা 4 বাজে, ঠিক 7টা 10-এর মধ্যে আবার 15-এর মধ্যে 7টা 15-তে আবার সবাই চলে আসবো। 7টা 15 সবাই উঠবে, ঠিক আছে? আবার কাজা নামাজ পড়তে মাগরিবের 5 রাকাত নামাজ পড়তে এত সময় লাগে না। কাছে মনে হচ্ছে প্রবলেম, আপনাদের কাছে মনে হচ্ছে প্রবলেম। আচ্ছা, আমি এইরকমই আরেকটা ম্যাথ দেখাচ্ছি, আশা করছি প্রবলেম থাকলে প্রবলেম উইল বি সলভড। ধরেন একটা ম্যাথ 3.89 পৌনপুনিক, 3.89 পৌনপুনিক, এটা আপনাদের বইতে আছে। 2.178 পৌনপুনিক, 2.178 পৌনপুনিক, আর ধরেন 5.89798, 5.89798। ওকে, সংখ্যা তিনটা সবাই দেখতে পাচ্ছি তো আমরা, না? আমরা কি সকলে সংখ্যা তিনটা দেখতে পাচ্ছি? ইয়েস স্যার। আচ্ছা, তো এখানে ধরো এই তিনটাকে যোগ করতে বলা হয়েছে, সাপোজ এই তিনটাকে আমাদের যোগ করতে বলছে। এখন যোগ অঙ্কের বা বিয়োগ অঙ্কের যদি পৌনপুনিক দিয়ে কখনো যোগ বা বিয়োগ অঙ্ক আসে, পূর্ব শর্ত হচ্ছে আমাকে প্রথমত সদৃশ করে নিতে হবে। এখন সদৃশ আমি কেমনে করব? সদৃশ করার জন্য সদৃশ শব্দটার অর্থ কি? দশমিকের পরে একই রকমের আবৃত বা একই রকমের অনাবৃত অঙ্কের ডিজিট আনতে হবে। সদৃশ করার মানে হচ্ছে দশমিকের পরে একই রকমের আবৃত কিংবা একই রকমের অনাবৃত অঙ্কের ডিজিট আনতে হবে। এখন আমরা যদি একই রকমের আবৃত বা অনাবৃত ডিজিট আনতে যাই, সেই ক্ষেত্রে আমার দুইটা নিয়ম আছে, আবৃতের জন্য একটা, অনাবৃতের জন্য একটা। আবৃতের নিয়মটা কি? প্রথমটার মধ্যে আবৃত ডিজিট আছে কয়টা সেটা দেখতে হবে। এখানে ডিজিট আছে কয়টা? কয়টা আবৃত অঙ্ক আছে? দুইটা। এখানে আবৃত আছে কয়টা? দুইটা। আর লাস্টেরটার মধ্যে আবৃত আছে কয়টা? তিনটা। তাহলে আবৃত অঙ্ক সংখ্যা বের করার নিয়ম হচ্ছে এই যে ডিজিটের নাম্বারগুলা 2 2 আর 3 এগুলা লসাগু করতে হয়। তো আমি যদি 2 2 3 এর লসাগু করি কত হবে? 6 না? জি স্যার। 6 হবে। তার মানে আমার আবৃত অঙ্ক সংখ্যা হবে 6টা। তার মানে আবৃত অঙ্ক সংখ্যা হবে আমার 6টা।
আবৃত অঙ্ক সংখ্যা হবে কয়টা? 6টা। এবার আসেন অনাবৃত্তের কথা। অনাবৃত্ত দেখতে হয় সর্বোচ্চ দিয়ে। অনাবৃত্ত কয়টা আছে দশমিকের পরে সর্বোচ্চ সেটা দেখতে হবে। প্রথমটার মধ্যে অনাবৃত্ত কয়টা আছে? প্রথমটার মধ্যে অনাবৃত্ত আছে কয়টা? নাই তো জিরো। নাই। নাই তো। দ্বিতীয়টার মধ্যে অনাবৃত্ত কয়টা আছে? একটা একটা। আর তৃতীয়টার মধ্যে অনাবৃত্ত আছে কয়টা? দুইটা। তাহলে সর্বোচ্চ আছে কয়টা? দুইটা। 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 তার মানে আমার অনাবৃত অঙ্ক সংখ্যা হবে দুইটা। অনাবৃত অঙ্ক সংখ্যা হবে আমাদের দুইটা। তাহলে টোটাল ডিজিট হবে কয়টা আমার দশমিকের পরে? 8টা। 8টা দশমিকের পরে আমাদের টোটাল ডিজিট আনতে হবে, তাহলে কয়টা? 8টা। এইটুকু কি আমরা সকলে ক্লিয়ার? স্যার এটা তো বুঝছি। স্যার আবৃত অঙ্ক সংখ্যা 6টি, এখানে কি স্যার একক কি সবসময় কি টি বা অন্য এগুলো কি একক কি দেওয়া লাগবে? না, একক এটা ডাজন্ট ম্যাটার, একক কোনো সমস্যা না। আচ্ছা, এইটুকু সবাই ক্লিয়ার হয়েছি তো না? আচ্ছা, ভাই একটা স্ক্রিনশট দিয়ে রাখো, আমি এইটুকু মুছে ফেলতেছি কারণ আমার এখানে সদৃশ করতে হবে, নিচে নিচে লিখতে হবে। স্ক্রিনশট দিয়ে রাখো। জি স্যার, ডান। ওকে, তাইলে এইবার আমরা কি করব, আমাদেরকে কিন্তু ওই ডিজিটগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, এগুলো দরকার ছিল না, আমি এটা রাফ বুঝানোর জন্য লিখছিলাম। প্রথম অঙ্কটা ছিল আমাদের এরকম 3.89 এরকম ছিল। তো আমার এইটার মধ্যে দশমিকের পরে টোটাল ডিজিট আনতে হবে কয়টা? 8টা। আগে আমি 8টা ডিজিট আনবো। এখন 8টা ডিজিট আমি কেমনে আনবো? 8টা ডিজিট বানাবো কিভাবে? ওই যে আমরা তো আগেই জানি যার উপরে পৌনপুনি থাকে সেটা রিপিটেড হয়। এখন রিপিটেড করে আপনি আপনার ইচ্ছা মতো যতগুলো ডিজিট দরকার অতগুলো ডিজিট আপনি আনতে পারেন, নিতে পারেন। তো আমি এটাকে এভাবে লিখি 3.89 আই থিঙ্ক আমার 8টা হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, 8টা হয়ে গেছে আমাদের। এবার পরেরটাতে আসো 2.178 পুরোপুরি। আচ্ছা, 2.178 এইখানে পুরোপুরি আছে কার কার উপরে? 7 আর 8 এর উপরে। সো রিপিট করার সময় আমি কাকে কাকে রিপিট করব? 7 আর 8 কে রিপিট করব। কিন্তু রিপিট করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আমার 8টা ডিজিট ফিল আপ হয়ে গেছে কিনা। 8টা ডিজিট ফিল আপ হয়ে গেলে আর বাকিগুলো দরকার নেই। সো 178, আমরা আবার লিখলাম 78, আবার লিখলাম 78, আবার লিখলাম 7। আই থিঙ্ক আমার 8টা হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, 8টা ডান। এবং একদমই খেয়াল রাখেন যে নিচে নিচে কিন্তু থাকতে হবে, ডিজিটগুলো কিন্তু নিচে নিচে রাখতে হবে। কারো যদি ডানে বামে আকপিচ হয়ে যায় ডিজিটগুলো, তাহলে কিন্তু প্রবলেম আছে। অর্থাৎ প্রথমটার দশমিকের পরে যে 8টা ডিজিট আছে, দ্বিতীয়টার দশমিকের পরে ওই 8টা ডিজিট কিন্তু ওই 8টা ডিজিটের নিচেই বসাইতে হবে। কারণ যেহেতু যোগের অঙ্ক বা বিয়োগের অঙ্ক করছি, কোন ডিজিট যদি ডানে বামে আকপিচ হয়ে যায় তাহলে কিন্তু আপনার ক্যালকুলেশন ভুল হবে, এটা খেয়াল রাখতে হবে। লাস্টেরটা কি ছিল আমার? 5.89798। সো এখানে আমি দেখতেই পাচ্ছি 798 এর উপরে পৌনপুনিক আছে, 798 এর উপরে পৌনপুনিক আছে। সো আমি যখন রিপিটেড করব 5.89798 আবার 798 আবার 798, যত খুশি আমার তত আমি নিতে পারবো। কিন্তু আমার তো এইটুকু পরে আর দরকার নাই, আমার 8টা ডিজিট তো হয়ে গেছে, তাই না? আচ্ছা, সদৃশ করা হয়ে গেল। সদৃশ করা কি বুঝছি? সদৃশ করা পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? নো স্যার। ওকে, কেউ কি আবার ডিসকানেক্ট হয়ে গেছি আমরা? অথই, আচ্ছা ঠিক আছে। এবার আসেন, ওই যে সদৃশ করলাম প্রথম দুইটা, আমি আগেই বলছি যে প্রথমে থাকবে অনাবৃত, তারপরে থাকবে আবৃত। এটা আগেও বলছিলাম, প্রথমে থাকবে অনাবৃত, তারপরে থাকবে আবৃত। সো এই যে প্রথম দিকে যে অনাবৃত দুইটা রাখবা, এই দুইটা অনাবৃত রাখবা, এই দুইটাকে অনাবৃত রাখবা, এই দুইটাকে অনাবৃত রাখবা, আর শেষের 6টাকে তুমি আবৃত করে দিবা। শেষের 6টাকে আবৃত করে দিলে কি হবে? এখানে একটা পৌনপুনিক দিবা, এখানে একটা পৌনপুনিক দিবা, এখানে একটা পৌনপুনিক দিবা, এখানে একটা পৌনপুনিক দিবা, এখানে একটা পৌনপুনিক, এখানে একটা পৌনপুনিক। ডান। এবার আমরা কি করব? টান দিলাম, যোগ করব। প্রথমে যোগ করতে হয় নরমাল নিয়মে। নরমাল নিয়ম বলতে বাচ্চাকাল থেকে তুমি যে নিয়ম শিখে আসতেছো যোগ বিয়োগের, ওই নিয়মের মাধ্যমে প্রথমে যোগ করবা। তো করো, যোগ করলে কি হচ্ছে? 8 7 15, 15 আর 9 কত হয়? 24 না? 24 এর 4 হাতে থেকে 2, 9 আর 2 11, 11 আর 8 19, 19 আর 8 27, 7 হাতে থেকে 2, 7 2 9, 9 7 16, 16 আর 9 25, 25 এর 5 হাতে থেকে 2,
8 আর 2 10, 10 আর 8 18, 18 আর 8 26 6, হাতে থেকে 2, 9 আর 2 11, 11 এর সাথে 18, 18 আর 9 27 7, হাতে থেকে 2, 7 আর 2 9, 8 9 17, 17 আর 8 25 5, হাতে থেকে 2, 9 2 11, 11 এর সাথে 18, 18 আর 9 27 7, হাতে থেকে 2, 8 2 10, 10 আর 1 12, 8 2 10, 10 আর 1 সরি 10 আর 1 11, 11 আর 8 19, 19 এর 9, হাতে থেকে 1, 5 আর 1 6, 6 2 8, 8 3 11। আই থিং হয়ে গেছে আমাদের। এইটার উপরে আর এইটার উপরে একটা পৌনঃপুনিক সাইন ছিল আমাদের। আমি একটু মিলাই দেখি ঠিক আছে কিনা। 11.97 57 6577 57 6577, হ্যাঁ ঠিক আছে। এইটুকু হলো নরমাল যোগ। এখন এই যে এর পরে যে মানে হাতে নেওয়ার কাহিনীটা, মানে এর পরে যে এক্সট্রা ডিজিট যোগ করতে হয়, ওই ডিজিটটাতে অনেকের প্রবলেম হচ্ছিল। তো ওইটা আসলে কেমনে করতে হয়, ওইটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে দেখতে হবে সর্ববামের ডিজিট। পৌনঃপুনিকের সর্ববাম আর সর্বডান, ডান বাম নিশ্চয়ই আমরা সকলে চিনি। এখানে আমি দেখতেই পাচ্ছি যে পৌনঃপুনিক আছে আমার 6টার মধ্যে। তো এই 6টার মধ্যে সর্বডানে কে আছে, সর্বডানে কে আছে সেটা দেখতে হবে। সর্বডানে কোনটা কোনটা আছে, সরি সর্বডান না, সর্ববামেরটা আগে দেখতে হবে। সর্ববামে কোনটা কোনটা আছে, এই 8 আছে, এই 8 আছে, আর এই 7 আছে। এই সর্ববামের ডিজিটগুলিকে তুমি আলাদা রাফে লিখো, 8 যোগ 8 যোগ 7, এটা রাফে লিখলাম আমি। আচ্ছা, এবার আসেন সর্বডানের গুলা। সর্বডানে কি ছিল, 9 7 আর 8। এখন আসেন এই সর্বডানে যে ডিজিটগুলি আছে, সর্বডানের ডিজিটগুলিকে যোগ করে লেখার পরে, যোগ করলে কত হয়েছিল আমি আরেকবার যোগ করি। 8 7 24 15 আর 9 24, 8 এর সাথে 15, 15 আর 9 24, 24 এর 4 লিখছিলাম আমরা, 24 এর 4 লিখছিলাম। হাতে ছিল কত আমার, 2 হাতে ছিল। সেই 2 এসে যোগ হবে এই তিনটা ডিজিটের সাথে, সেই 2 এসে যোগ হবে এই যে সর্ববামে যে ডিজিটগুলো ছিল না ওদের যোগফলের সাথে। আমি আরেকবার রিপিট করছি। প্রথমে লিখবো আমরা সর্ববামের ডিজিটগুলি। সর্ববামে কি কি আছে আমার, 8 আছে, 8 আছে, 7 আছে। ওই তিনটাকে একসাথে লিখলাম। লিখার পরে কি করব, সর্বডানের ডিজিট দেখবো। সর্বডানে কে কে আছে, 9 আছে, 7 আছে, 8 আছে। এই তিনটা যোগ করে লিখার পরে হাতে ছিল কত আমার, 2। সেই 2 আইসা লিখতে হবে এই তিনটার যোগফলের সাথে। এখন এগুলোকে যোগ করলে অ্যাকচুয়ালি পাচ্ছি কত আমি, 8 আর 16, 16 আর সাথে 23, 23 আর 2 25। 25 এর তুমি অ্যানসার লেখার সময় 5 লিখবা, মানে 5 নামাবা। হাতে রাখবে কত আমার, 2 হাতে রাখবে। যোগ করার নিয়মটা হলো কি, যেটা আসে সেটা লিখার পরে ওইটাকে আমার হাতে নিতে হয়। তো 25 এর 5 লিখতে আমার হাতে থাকে কত, 2। হ্যাঁ বলো স্যার আপনার মনে হয় ভুল হয়েছে। তো কোথায়? স্যার 7 না 9 হবে কোনটা স্যার। 9 হবে? 8 প্লাস 8 স্যার, 8 প্লাস 8 প্লাস 7 লিখছেন হ্যাঁ 7ই তো হবে। স্যার। 8 8 স্যার 7 বামের স্যার এই ও মানে প্রথম যে পৌনঃপুনিক থাকবে সেইটা, সেটা আমি তো সেটাই বারবার বলতেছি যে পৌনঃপুনিকের সর্বডান আর পৌনঃপুনিকের সর্ববাম। তুমি কি মনে করছো মানে পুরো অঙ্কটার সর্ববাম? মানে জি স্যার। না সেটা না, পৌনঃপুনিকের সর্বডান আর সর্ববাম খেয়াল করতে হবে। পৌনঃপুনিকের সর্ববামে কে কে আছে আমি যে গোল্লা দিলাম দেখো নাই, 8 8 আর 7, ওই 8 8 আর 7 নিব। আর পৌনঃপুনিকের সর্বডানে যা ছিল সেগুলিকে যোগ করে লেখার পর যেটা হাতে ছিল, হাতে ছিল কত আমার, 24 এর 4 লিখলে 2 হাতে ছিল। সেই 2 আমি এই তিনটার সাথে যোগ করব। যোগ করলে আমার এই টোটাল যোগফলটা কত হচ্ছে, 25। 25 এর যদি আমি 5 লিখি আমার হাতে থাকে কত, 2 হাতে থাকে। সেই 2 এসে যোগ হবে আমার এই যে এখানে, এই 2 যোগ হবে। সো আমার অ্যাকচুয়ালি পাচ্ছি কত আমি, 6 7 5 6 7 5 7 9.11। আই থিংক এবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা সবার। জি স্যার এবার ফুল ক্লিয়ার। আর কোনো কোশ্চেন আছে এখনো স্টিল নাও? সবাই কি বুঝছি ব্যাপারটা নাকি কারো কোনো কোশ্চেন আছে? না স্যার কোনো কোশ্চেন নাই। আচ্ছা ঠিক আছে, অথৈবাদে তো সবাই আছে আমরা না? হ্যাঁ অথৈবাদে সবাই আছে। ওকে ফাইন। সো এই হলো আমার সদৃশ করা এবং যোগ করা। যোগ অঙ্ক যেই কথা, বিয়োগ অঙ্ক একই কথা। যে যোগ করতে পারবো সে বিয়োগও করতে পারবো। ঠিক আছে, তারপর আমি বিয়োগের একটা অঙ্ক দেখাচ্ছি আপনাদেরকে। স্যার বলেন। স্যার যোগ করার যে দুইটা নিয়ম আছে, দুইটা নিয়মে কি স্যার উত্তর কি সেম হবে? ডেফিনেটলি সেম হবে, 100% সেম হবে। দুইটা স্যার নিয়ম কি? যেটা সেকেন্ড নিয়ম, হ্যাঁ
স্যার যেটা সেকেন্ড নিয়ম স্যার ওইটাই তো স্যার পৌনঃপুনিকে স্যার সর্বডানের 2 ঘর পাশে নিয়ে তারপর স্যার যোগ করে না স্যার? তাহলে হ্যাঁ। আপনি স্যার ফার্স্ট নিয়মে যে মানে সর্বডানে আর বামে নিছেন, তাহলে তো স্যার সংখ্যা দুইটা তো স্যার চেঞ্জ হয়ে যায় স্যার। কোন সংখ্যা দুটো চেঞ্জ হয়ে যায়, মানে এই নিয়মে করলে একরকম হয় আর ওই নিয়মে করলে আরেক রকম হয়? না এটা স্যার বলতে উত্তর চাচ্ছো? সেমই আসছে। হ্যাঁ। মানে স্যার সেকেন্ড নিয়মে তো স্যার সর্বডানের 2 ঘর মানে স্যার ওই যে 8 আর 9টা নেওয়া লাগে। আর স্যার আপনি যে ইয়াতে নিছেন ফার্স্ট নিয়মে স্যার, এই নিয়মে স্যার সর্বডানের পৌনঃপুনিক 1 ঘর আর সর্ববামের পৌনঃপুনিক 1 ঘর। এভাবে স্যার মানে একটা মানে লাস্টের সর্ববামে যে পৌনঃপুনিকের ঘর আছে ওইটাকে তো স্যার ফার্স্টে যোগ করে হাতে যেটা থাকে ওইটা স্যার সর্বডানেরটার সাথে স্যার যোগ করতে হয়। হুম। কিন্তু স্যার এটা তো স্যার 1 2 বেশি কম হয় স্যার। কোনটা 2 বেশি কম হয়? রাহাত ভাই যা বুঝছিলাম তুই ভাই গুলাই ভাই ফেলিস। একটু চুপ আচ্ছা, কর ভাই রাহাত, প্লিজ। স্যার আচ্ছা ওয়েট, এই একটু যে নিয়মটা অনেক কি কষ্ট বুঝতে করে প্রবলেম হয়েছে বুঝছিলাম রাহাত, স্যার। সেটা বলো আগে আমাকে। না স্যার এই নিয়ম বুঝতে কষ্ট হয় না, কিন্তু স্যার এখানে দেখেন স্যার সর্ববামে হইছে হচ্ছে রে স্যার ভাই, 9 হইছে। 7 আরে আর ভাই 8। যখন ওই আর নিয়ম বুঝাবে সর্বডানের তখন সেকেন্ড ঘর আরে হচ্ছে উত্তর তো 9 ঠিক 7 আছে রে, উত্তর তো ঠিক আছে। বাকিটা একটু মিউট করো। আমি রাহাতের প্রবলেমটা একটু আমাকে বুঝতে দাও, আসলে রাহাত কি বলতে যাচ্ছে। আচ্ছা, এখন এই নিয়মটাতে কোনো প্রবলেম তো নাই রাহাত? না স্যার। আচ্ছা, এখন সেকেন্ড নিয়মের সাথে তুমি কি কম্পেয়ার করতেছো দুইটাকে? এই নিয়মের সাথে সেকেন্ড নিয়মটাকে কি কম্পারিজন করতেছো, এরকম কিছু কি? জি স্যার। আচ্ছা, কম্পেয়ারটা আমরা পরে করি, আমরা আগে হ্যাঁ, একটা স্যার। নিয়ম শিখি, কম্পেয়ার করতে হলে পরে করব, ঠিক আছে? এখন এইটা একটা নিয়মের সাথে আরেকটা নিয়মকে কম্পেয়ার করো না। তুমি এই নিয়মে করলে তোমার অ্যানসার যা আসবে ওই সেকেন্ড নিয়ম দিয়ে করলেও তোমার অ্যানসার তাই আসবে। এইটুকু কি মাথায় ঢুকছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন এই দুইটা নিয়মের মধ্যে তুমি কম্পারিজন করতেছো, কম্পারিজনটা এখন করো না, কম্পারিজনটা আমরা পরে করব। যখন দুইটা নিয়ম সবার মাথায় থাকবে তখনই কিন্তু কম্পারিজনটা আমি তোমাকে বুঝাতে পারবো, ঠিক আছে? তা আমার মনে হয় না এখন দুইটা নিয়ম বুঝাতে গিয়ে সবার মাথা ঘোলাটে করার কোনো প্রয়োজন আছে। একটা নিয়ম শিখেছি আমি, একটা নিয়মই আপাতত শিখেন। যদি এই নিয়ম বুঝতে কোথাও প্রবলেম হয় দেন ইউ ক্যান আস্ক মি। না স্যার এই নিয়মে কোনো প্রবলেম নাই। ওকে ফাইন। সো আমরা ওই পরের নিয়মটা নিয়ে আমরা পরে কথা বলবো, অসুবিধা নেই। এখন আমরা বিয়োগের একটা অঙ্ক একটু দেখি। যোগের একটা অঙ্ক দেখলাম, বিয়োগের একটা অঙ্ক দেখি একই রকম ভাবে। উদাহরণ 12। মাই স্ক্রিনশট দিছো? জি স্যার। ওকে। uh, 8.243 এটা থেকে মাইনাস করতে বলছে 5.24673 5.24673। ওকে, প্রথম কাজ ওই আগের মতোই, আমাকে আগে কি করতে হবে, সদৃশ বানাইতে হবে। আমি একটু আগেই বলছি আপনাদেরকে যে এই নিয়মের ম্যাথগুলি আমরা মানে যোগ বা বিয়োগ করতে গেলে আমাকে আগে কি করতে হবে, সদৃশ করতে হবে। সো এখানে আসলে আশা করি আমি সদৃশ আর ভেঙে বোঝানোর কিছু নাই। স্নেহা আমাকে বলো এখানে আবৃত কয়টা নিতে হবে আর অনাবৃত কয়টা নিতে হবে? স্নেহা তোমাকে কিছু জিজ্ঞাসা করছি, শুনতে পাচ্ছ? শুনতেছি। হ্যাঁ বলো, হ্যাঁ। আবৃত কয়টা নিব আর অনাবৃত কয়টা নিব? অনাবৃত 2টা, অনাবৃত নিব 2টা। হ্যাঁ, আবৃত 3টা। আবৃত নিব 3টা। হ্যাঁ। আচ্ছা, অলেজা বলো তো আবৃত কয়টা নিব? স্যার আবৃত নিব 2টা আর অনাবৃত তো এখানে 2টা। আচ্ছা, আলভি, রিপন বলো একটু, মানে রিপন বলো। স্যার আবৃত্তি নেব 6টা। হ্যাঁ, আবৃত নিব 6টা। কেন 6টা নিব আবৃত? 2 আর 3 এর লসাগু 50 হয়। হ্যাঁ, বাকিরা কি শুনছেন? স্নেহা আর অলিজা কি শুনছেন? জি স্যার। এতক্ষণ ধরে কি বুঝাইলাম আমি? এখানে আমার আবৃত ডিজিট আছে কয়টা? 2টা ডিজিট আছে। আর এখানে আবৃত ডিজিট আছে কয়টা? আমার 3টা ডিজিট আছে। তাহলে এই ডিজিট নাম্বারের লসাগু করতে হয় না? সো এই 2 আর 3 এর লসাগু করলে কত হয়? আমার 6 হয় না? সো আবৃত তো আমার 6টা হবে। আচ্ছা, সো আবৃত হচ্ছে 6টা আর অনাবৃত কয়টা হচ্ছে? অনাবৃত নিতে হয় সর্বোচ্চ দেখে। অনাবৃত নিব আমি দশমিকের পরে এখানে একটা ঘর আছে আর এখানে আছে 2টা ঘর। তাহলে আমার অনাবৃত নিতে হবে কয়টা? 2টা। আবৃত নিতে হবে 6টা। টোটাল কয়টা হলো? 6 আর 2 এ 8টা হলো। আচ্ছা, তাহলে এখন আমাদের সদৃশ করতে হবে। সদৃশ করেন। 8.243 অনুগুণিক 8.243 43 আচ্ছা 43 স্যার 1 2 3 4 5 6 7
হ্যাঁ বলো। স্যার এটার এরকম অঙ্কের কি সরল আসতে পারে, মানে এইটা থাকলো মাইনাস তারপরে প্লাস একটা সামথিং কিছু দেওয়া থাকলো? না, আসবে না। আসলে গেছিলাম। স্যার আসলে তো দুইবার করলেই হবে না? আরে আসবে না তো রে ভাই। ভাই মাহি, তোর শখ থাকলে তুই নিজেই কর, আমাদের আর পেঁচাইস না। রায়হান একটা অঙ্ক বানাই দিস। আচ্ছা, কথা না বলি। হ্যাঁ আমরা কথা না বলি, চুপ থাকেন। স্যার মাথাটা একটু সাইড করেন। এই কারো কাছে দুইটা বই নাই? দুইটা বই থাকলে একটা বই আমার বাসায় পৌঁছে দিয়ে যাও না। স্যার রায়হানের কাছেই তো আছে। রায়হান ছাদ দিয়ে দিয়ে দাও তাহলে। জি স্যার, জানলা দিয়ে হাত আমার বাড়ায় দেন। একটা মাত্র বই, ওইটাও ছিঁড়াবিরা। আমার এই কম্পিউটার থেকে বাইরে করে দেখতে দেখতে আমার চোখ আর পুরো যা ভালো আছে তাও নষ্ট হয়ে যাবে। স্যার আমার আছে স্যার। জেনারেল ম্যাথ নাকি হায়ার ম্যাথ? দুইটা থাকলে হামিদকে দুইটাই দে। বলেন, জামালপুর দুইটা থেকে থাকলে দুইটাই দাও। জিয়াদ যাবে। স্যার রাহাতে তো 6 সেট। স্যার দুইটা আছে। একটা আমার ছিল। ওই তো তোরটাই, ওইটাই দিয়ে দেবো স্যার রে। আরে তোর যা তা আমার, আমার তো আমারই। হইছে, ডায়লগ বন্ধ কর। মাহি এগুলা পুরানো ডায়লগ বন্ধ কর। ওকে, আচ্ছা এবার আসো আমরা যেটা দেখছিলাম, প্রথমে নরমাল বিয়োগ করব। নরমাল নিয়মে যেভাবে বিয়োগ করেন ঠিক ওইভাবে বিয়োগ করবেন। করেন। 4 থেকে 3 বিয়োগ করলে থাকে 1, 13 থেকে 7 বিয়োগ করলে থাকে 6, হাতে 1, 6 থেকে 7, 14 থেকে 7 বিয়োগ করলে থাকে 7, 3 থেকে 4, 13 থেকে 4 বিয়োগ করলে থাকে 9, 7 থেকে 8, 14 থেকে 8 বিয়োগ করলে হয় 6, হাতে থেকে 1, 6 থেকে 7, 13 থেকে 7 বিয়োগ করলে হয় 6, 4 থেকে 5, 14 থেকে 5 বিয়োগ করলে হয় 9, 2 থেকে 3, 12 থেকে 3 বিয়োগ করলে হয় 9, দশমিক, 5 থেকে 6, 8 থেকে 6 বিয়োগ করলে হয় 2। আচ্ছা, আই থিংক হইছে আমার নাকি? 2.9966 2.9966 9761। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা দেখতে হবে, স্যার আপনি কই স্যার? আমি আছি তো, কেন? হ্যাঁ স্যার এখন দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এখানে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি, দেখেন একটু খেয়াল করেন। সর্ব ডানেরটা তো খেয়াল করার কিছু নাই। কেন কিছু নাই? সর্ব ডানেরটা খেয়াল করার কিছু নাই কি জন্য? সর্ব ডানেরটা খেয়াল করার কিছু নাই এই জন্যই, বিকজ অফ এটা তো আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় মাইনাস করব সব সময়। ছোট থেকে বড় নিশ্চয়ই কখনো মাইনাস করব না। যোগ অঙ্কে যেমন আমরা 2 এর অধিক নাম্বার নিয়ে মাইনাস যোগ করছি, বিয়োগ অঙ্কে তো আমরা এই কাজ করব না। বিয়োগ অঙ্কে আমরা নিশ্চয়ই বড় থেকে ছোটটাই মাইনাস করব। এখন বড় থেকে ছোটটাকে মাইনাস করতে গেলে এই পাশেরটা আমার দেখার কোনো দরকার নাই। এই সাইডটা আমার উপরেরটা বড় থাকবে, নিচেটা ছোট থাকবেই। যদি না থাকে তার মানে আপনার অঙ্কের ফরম্যাট ভুল। তো আমাকে খেয়াল করতে হবে সর্ব বামেরটা। সর্ব ডানেরটা খেয়াল করার কিছু নাই, সর্ব বামেরটা খেয়াল করতে হবে। সর্ব বামেরটা যখন খেয়াল করবেন, এই উপরে আছে 3 আর এখানে আছে 6। এখন 3 থেকে কি 6 বিয়োগ করা যায়? 3 থেকে কি 6 বিয়োগ করা যায়? নিশ্চয়ই যায় না। তাই তো 3 থেকে 6 কেমনে বিয়োগ করা যায়? স্যার -3। আচ্ছা, 3 থেকে 6 বিয়োগ করা যায় না, ওই সেন্সে না, নরমাল সেন্সে বলেন। 3 থেকে 6 কখনো বেশি বিয়োগ পারে। করা যায় না। 3 থেকে 6 বিয়োগ না করা গেলে আমরা কি করব? ওই 3 এর থেকে বিয়োগ করার সময় হাতে একটা 1 ধরে নিব না? মানে 13 থেকে 6 বিয়োগ করব না আমরা? মানে বিয়োগ অঙ্ক আমরা বাচ্চাকাল থেকে, নরমাল ছোটকাল থেকে যেই নিয়মে শিখে আসছিলাম, 3 থেকে যেহেতু 6 বিয়োগ করা যায় না, সো আমাকে 13 থেকে 6 বিয়োগ করতে হবে। 13 থেকে 6 মানে আমার একটা হাতে 1 ধরে নিতে হয়। ওই যে হাতে 1 ধরে নিতে হয়, ওই 1টা এখানে লাস্টে এসে মাইনাস করে দিতে হবে। বিয়োগের ক্ষেত্রে ঝামেলা কম। যোগের ক্ষেত্রে যেমন ঝামেলা দেখছি আমরা, বিয়োগের ক্ষেত্রে কোনো ঝামেলাই নেই। বিয়োগের ক্ষেত্রে জাস্ট এইটাই আমাকে খেয়াল করতে হবে যে 3 থেকে যেহেতু 6 বিয়োগ করা যায় না, তার মানে আমাকে হাতে 1 নিতে হবে, অর্থাৎ আমি লাস্টে গিয়ে 1 মাইনাস করে দিব। এবং মোস্ট অফ দ্য বিয়োগের মেথড স্যার আমরা, আবার বলবেন স্যার? মাহি শুনতে পাইছো? জি স্যার। আচ্ছা, একটু হামিমের কথার স্যার। অ্যানসারটা দাও আগে, তারপরে তোমার স্যার, কোশ্চেন একটু- শুনতেছি আমি। ওকে স্যার, এইখানে হামিম মানে তোর এইখানে পুনঃপুনিকের সর্ব
বাঁ দিকে যেটা আছে মানে 3 পৌনঃপুনিক আর 6 পৌনঃপুনিক এইটা হিসাব করতে হবে। এখন দেখ 3 থেকে তো আর 6 মাইনাস করা যায় না, তো এইখানে 3টাকে মানে ছোটবেলায় আমরা যা শিখছি 3 কে তখন 13 ধরে নিব, তারপরে হচ্ছে মানে যেটা ধরে নিলাম সেটা হচ্ছে মাইনাস করে দিব। 13 ধরতে গেলে 13 ধরবা মানে কি তুমি একটা 1 হাতে নিচ্ছ, ওই 1 আইসা লাস্টে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ আমি মেনশন পাইছো? স্যার এটা সব সময় কি 1ই হবে? হ্যাঁ, এটা অলওয়েজ 1ই হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে 1ই হয়, কারণ আমরা তো কখনো হাতে 2 ধরে কোনো অঙ্ক করি নাই, করছি? বা স্যার অনেক সময় স্যার, যদি করছিলাম। ধরেন স্যার 2 উল্টা ধরে হয় অঙ্ক যদি করছিলা? কখনো হাতে 2 ধরে অঙ্ক করছিলা? আমার মনে পাগল হয় না। স্যার আইহান স্যার রায়হান আবিষ্কারক এক স্যার। ধরেই করছি। হ্যাঁ, 1 ধরে আমরা সব সময় করি, 2 ধরে কখনো আমরা করি না। তো এখানে ডেফিনেটলি বিয়োগের সময় এটা কনস্ট্যান্টের মতো করেই তুমি মনে রাখতে পারো, লাস্টে এসে আমার একই বিয়োগ হবে। হ্যাঁ, যদি এই উপরেরটা ছোট হয় আর নিচেরটা বড় হয়, খেয়াল রেখো কথা, আবার ডাইরেক্ট 1 মাইরা দিও না বিয়োগ, খেয়াল করতে হবে যে স্যার উপরের উপরটা ডিজিটটা যদি ছোট, বড় হয়, স্যার 6 হইতো, হ্যাঁ, উপরেরটা যদি 6 হতো, মানে নিচেরটা উল্টা যদি হইতো। আমি বলি উপরে যদি 6 হতো, নিচে যদি 3 হতো, তখন কি আর হাতে কিছু নেওয়া লাগে? নেওয়া লাগে না। না, স্যার। তাহলে তোমার এইটাই অ্যানসার। তাহলে আরো ঝামেলা কম। হ্যাঁ, বিয়োগের অঙ্কে ঝামেলা একদম কম। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? এনিবডি এলস, কারো কোনো কোশ্চেন আছে? স্যার এগুলা কি খালি পরীক্ষার নাম্বারের জন্যই করতেছি নাকি স্যার কোনো জাস্ট কাজেও আসলে লাগে? এটা ফর্মালিটিস এর জন্য করতেছে, এটা পরীক্ষার নাম্বারের জন্য করতেছি না। এই চ্যাপ্টার একদমই লেস ইম্পর্টেন্ট, এই কারণে আমি এই চ্যাপ্টারটা এতদিন আপনাদেরকে কখনোই করাই নাই, কিন্তু যেহেতু বইতে আমাদের আছে, এই মাথা নষ্ট করছি। না হুদাই মাথা নষ্ট করার কিছু নাই। পরীক্ষা না আসলেও যেহেতু বইতে আছে, ইন কেস যদি কখনো আমার কাজে লাগে, বা ইন কেস মনে করেন আপনি ভবিষ্যতে যদি আপনি ইন্টারমিডিয়েটে উঠেন, তখন আপনি যদি এই রকমের কোনো ম্যাথ বা এই রকমের কোনো প্যাটার্নের কিছু পান, তখন যেন আপনি সলভ করতে পারেন, জাস্ট জানার জন্য জানা। তবে এইটুকু ড্যাম শিওর থাকেন, যে এই চ্যাপ্টার থেকে আপনার কোশ্চেন তেমন একটা আসে না, আসলেও এমসিকিউতে আসে, ক্রিয়েটিভে আসে না। এমসিকিউ এর জন্য এই চ্যাপ্টারের বেসিক জিনিসগুলো আপনাকে একটু জানতে হবে। তো যাই হোক, এটা ফর্মালিটিস হিসেবে আপনাকে জানার জন্য আসলে জানা, একদমই লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কিন্তু তারপরেও আসলে বইতে স্যার আছে, একটু দ্যাটস ওয়াই আমরা সরলে জানতেছি। ভালোই তো। আর কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার হয়েছে। এনিবডি এলস, কারো কোনো কোশ্চেন আছে কি? না স্যার। নেই? স্যার এই অধ্যায় এত কঠিন কেন? কঠিন কই দেখতেছো তুমি? আমি তো কোনো জায়গায় কঠিন স্যার দেখতেছি এত না। পেঁচানো কেন? স্যার এত পেঁচানো কেন? স্যার পৌনঃপুনিকের ইংলিশ কি স্যার? 99 পৌনঃপুনিকের ইংলিশ রিকারিং, স্যার। রিকারিং পয়েন্ট, এত কঠিন ইংলিশ? রিকারিং পয়েন্টকে পৌনঃপুনিক বলে। কঠিন কই, সহজই তো। আচ্ছা, এবার আমরা একটু বাজেট, ডট দিলে হয় না? আচ্ছা আমরা একটু কথা কম বলি, তাহলে এবার আমরা এই চ্যাপ্টার থেকে কি কি শিখলাম? সদৃশ করা শিখলাম, সদৃশ দশমিকের যোগ করা শিখলাম, সদৃশ দশমিকের বিয়োগ করা শিখলাম। আচ্ছা, আর হইলো তোমার ওই যে রুট টু একটি অমূলক সংখ্যা, এটা শিখছি। আর কি আছে এই চ্যাপ্টারে? আর তেমন কিছু মনে হয় নাই। স্যার এগুলার ভাগ বা গুণ নাই? স্যার মূল্যদ আর অমূলদ সংখ্যা দুইটা নির্ণয় করা স্যার, এরকম একটা কিছু শিখছি স্যার। ও, এটা স্ক্রিনশট দিছো না ভাই? জি স্যার। আচ্ছা, এবার আসেন গুণ বা ভাগ। গুণ বা ভাগ অঙ্ক যেটা বললো মাহি মাত্র, গুণ বা ভাগ আসলে এটা আমার করানো লাগবে বলে আমার মনে হয় না, এটা আপনারাই করতে পারবেন আই থিংক। তারপরে আমি দেখাই দিচ্ছি একটা, যেমন ধরেন উদাহরণ 15। স্যার এইটা রাহাতকে করতে দেন। উদাহরণ 15 না, একটু বড় বড় দেখে নেই আমরা, দাঁড়াও। স্যার রাহাত উদাহরণ আমাদের 16 শিখাইতে চায়। হ্যাঁ, শিখে দিই পারে, অসুবিধা কি আছে? জি স্যার ও চায়, আপনি তো চান্স দেন না ওকে। তুমি কি জানো যে মানে তুমি যত শেখানোর চেষ্টা করবে আরেকজনকে, তোমার নলেজ তত ইনক্রিজ হবে? এইটাই স্যার আমি বুঝাইতে চাই মাহিরে। স্যার স্যার মাহি বুঝে স্যার না স্যার। এইটাই রাহাত বলছিল আমায়। ওই কবে বললাম? এটা খারাপ কিছু না তো রাহাত, তুমি রাগ হচ্ছ কেন? আই অ্যাপ্রিশিয়েট। আচ্ছা, গুণ অঙ্ক আশা করি আমার এটা আসলে মানে বাচ্চাদের গুণ, এটা আপনাদের লেভেলের গুণ না আসলে। গুণ অঙ্কগুলোর কাজ হলো, গুণ অঙ্কের মধ্যে কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনাকে প্রথমে এটাকে ওই নরমাল ভগ্নাংশে কনভার্ট করে নিতে হবে। এখন পৌনঃপুনিক থেকে নরমাল ভগ্নাংশে কনভার্ট করার নিয়ম কিন্তু আমি আপনাদেরকে গত ক্লাসেই শিখিয়েছিলাম, তাই না? ইয়েস স্যার। কেমনে জানি করে। আচ্ছা, এটা এখন তো আসলে মাইল লাগানো দরকার কেন? পৌনঃপুনিক থেকে নরমাল ভগ্নাংশে যাওয়ার নিয়ম আমি আপনাদেরকে আগেই শিখাইছি, তো আশা করছি এখানে ডেসক্রিপশন নিয়ে আমার বলার কিছু নাই। তারপরে আমি বলছি, প্রথমে টোটাল নাম্বারটা লিখতে হয়। টোটাল নাম্বার কত এখানে? 435।
এখান থেকে মাইনাস করতে হবে পৌনঃপুনিক বাদে যা থাকে। পৌনঃপুনিক বাদে কি আছে সেকেন্ডটাতে? পৌনঃপুনিক যদি আমি বাদ দিই থাকবে কি 4 আর 3 না, মানে 43 থাকবে। তো এখান থেকে মাইনাস করব আমি 43 কে, ডিভাইডেড করব যেই কয়টা পৌনঃপুনিক থাকবে দশমিকের পরে। দশমিকের আগে কখনো পৌনঃপুনিক থাকে না, দশমিকের পরে পৌনঃপুনিক আছে আমার কয়টা? একটা। সো একটা নয়। আর দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যেই কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা জিরো। দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আছে কয়টা আমার? একটা। সো এখানে আমার একটা জিরো, গুণ 1234, এখান থেকে মাইনাস করব আমি 12 ডিভাইডেড বাই দশমিকের পরে যেই কয়টা পৌনঃপুনিক থাকবে সেই কয়টা 9 নিতে হবে। তো পৌনঃপুনিক আছে আমি দেখতে পাচ্ছি দুইটা, তাহলে দুইটা 9। আর পৌনঃপুনিক ছাড়া আছে কয়টা দশমিকের পরে? একটা। তো একটা জিরো। সবাই কি বুঝছি? সবাই কি বুঝছি? জি স্যার। আচ্ছা ওকে। সো এর পরের কাজগুলো আশা করছি নরমাল ক্যালকুলেশনের কাজ। এই পরের ক্যালকুলেশনগুলো আশা করি আমার মনে হয় করার কিছু নাই। করা কি লাগবে পরের ক্যালকুলেশন? নরমাল কাটাকাটি গুণ ভাগ এগুলো আপনারা নিজেরাই পারেন। হ্যাঁ, এরপর জাস্ট কাটাকাটি। কাটাকাটি আমি করব না, নরমালি কাটাকাটি করবেন, কাটাকাটি করে ক্যালকুলেটরের সাহায্যে আপনি অ্যানসারটা বসায় দিবেন, শেষ। বা কাটাকাটি না, কিন্তু শেষ। কাটাকাটি কিসের টাইম শেষ? 40 মিনিটস। জি স্যার। সমস্যা নেই, আমার সেই এটা অন্য জন্য- আমার এটা অন্য অ্যাকাউন্ট দিয়ে ঢুকছে, তো এটা 40 মিনিটের বেশি সময় আমাকে দিবে, প্রবলেম নেই। জি স্যার, আমি বুঝছি আপনার জি প্রো স্যার, ট্রিক। এর জন্য কাটতেছে না। হ্যাঁ, এই জন্য কাটতেছে না। এটা 40 মিনিটের বেশি সময় দিবে। এটা আমি অন্য একটা জিমেইল আইডি দিয়ে আমি লগইন করছি আজকে। ওই আমার অফিশিয়াল আইডিটাতে একটু প্রবলেম হচ্ছিল, তো এটা দিয়ে ঢুকছে এই জন্য। তো দেখলাম দুইটা ভালোই হয়েছে, 40 মিনিটের বেশি সময় দিতেছে আমাদের। যাক ভালো। তো এখন আসলে স্যার এটা normally- দিয়ে ক্লাস করান আমাদের হ্যাঁ, সুবিধা তাহলে- হবে। হ্যাঁ, তাহলে এটা দিয়েই করবো আমি। দেখি আগে একটু এটা কি আমাকে রেগুলার দিবে নাকি ফর ওয়ান টাইম আমাকে লোভ দেখাচ্ছে, কে জানে। এটাও হইতে পারে লোভ দেখাইতেছে। আচ্ছা স্যার আপনাকে একটা টিপস দেই। বলেন। স্যার প্রতিদিন পাসওয়ার্ড চেঞ্জ করবেন মিটিং এর আগে। পাসওয়ার্ড চেঞ্জ করলে কি হয়? জি স্যার, টাইমটা হচ্ছে ইনক্রিজ হয়ে যায়। না স্যার দরকার নাই। পাসওয়ার্ড চেঞ্জ করলে টাইম ইনক্রিজ হয়? কে বললো? জি স্যার, এটা আমি দেখছি। আচ্ছা আমি ট্রাই করে দেখব। এতে তো কোনো প্রবলেম নাই। না প্রবলেম নাই, লিংক তো দেন। প্রবলেমের কিছু নাই। জাস্ট জি, স্যার। মেইলে একটা কনফার্মেশন যাবে, কনফার্মেশন মেইলে ক্লিক করলে হয়ে গেল। ওকে ডান। ওকে, এর পরের কাজটুকু আমরা পারবো। কাটাকাটি করব, কিংবা কেউ যদি কাটাকাটি করতে না পারি ভয় পাওয়ার কিছু নাই। উপরেরগুলোকে একসাথে গুণ দিব, নিচেরগুলোকে একসাথে গুণ দিব, ক্যালকুলেটর দিয়ে বাইরে দিব, শেষ, অ্যানসার এসে পড়বে। ভাগের অঙ্ক সেম, এটা ভাগের অঙ্কের ক্ষেত্রেও সেম। নরমালি প্রথমে আপনি আবৃত সংখ্যাটাকে এরকম নরমাল ভগ্নাংশ বানাবেন, বানানোর পর ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন বানায় ভগ্নাংশকে উল্টাই দিবেন, উল্টাই দিয়ে এরপর নরমাল ক্যালকুলেশন করে ফেলবেন। ওকে, আর কি আছে এই চ্যাপ্টারে আমার শেখানোর মতো? আমি দেখছি দাঁড়া। আর কিছু নাই, সামনে যাইতে পারি। একটু দেখে নেই, দাঁড়াও, আর কিছু আছে কিনা এই চ্যাপ্টার থেকে আমার তোমাদেরকে শেখানোর মতো। তুই সামনে যাবি। হ্যাঁ, আর একটা জিনিস আছে, বর্গমূল নির্ণয়। বর্গমূল নির্ণয় তোমরা শিখছো মনে হয় আগেই। স্যার আরেকবার শিখতে চাই, ভুলে গেছি। কোন ক্লাসে যেন ছিল? 7 এ ছিল মনে হয়, তাই না? স্যার জি, স্যার। 6 বা 7 এ। না, হ্যাঁ। 7 এ ছিল। 7 এ মনে ছিল। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি তারপরে আরেকবার দেখাই দিচ্ছি। এইটুকুতে মানে এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কি? নো স্যার। ওকে, আচ্ছা সবাই আছি না কেউ ডিসকানেক্ট হয়ে গেছি আমরা? না স্যার আসি। না স্যার একজন মনে হয় কম আছে। কে আছে একজন কম? রিপন নাম ধরে দাদা, ডাক দেন। রিপন? রিপন। আবার রিপনের কি হইলো? ও আগে ডিসকানেক্ট কেন হয়ে গেল? স্যার ওরে মনে ডিসকানেক্ট কইরা দিছে। আচ্ছা ঠিক আছে, আমরা লাস্ট একটা অঙ্ক দেখবো, সেটা হচ্ছে বর্গমূল নির্ণয় করা। বর্গমূল নির্ণয় করা যদিও আমরা আগেই শিখছিলাম, তারপরেও একটু নতুন করে আবার একটু দেখে নেই। স্যার এই সৌভাগ্যটা রাহাতকে দেওয়া উচিত। আচ্ছা যেমন 2 এর বর্গমূল নির্ণয় করতে বলছে। হ্যাঁ, বইতে যেটা দিছে আমি ওটা দিয়ে বোঝানোর চেষ্টা করি। 2 বইয়ের কত নাম্বার? বইয়ের কত নাম্বার আমি কোনো নাম্বার দেখতেছি না, এটা লাস্টের দিকে, একদম শেষের দিকে গেলে পাবা। আচ্ছা 2 না, আমি 13টা করি। উদাহরণ 20 দেখো, উদাহরণ 20 18 নম্বর পেজ। উদাহরণ 20 18 নম্বর পেজ।
13 দিলাম 13। আচ্ছা, বর্গমূল অঙ্কে প্রথমে যে কাজটা করতে হয়, যদি অনেক বড় কোনো ডিজিট থাকে বা অনেক বড় কোনো সংখ্যা থাকে, ডান দিক থেকে আগে জোড়া জোড়া বানাইতে হয়, ডান দিক থেকে আগে জোড়ায় জোড়ায় বানাইতে হয়। ব্যাপারটা এরকম, ধরো আমার এরকম একটা নাম্বার আছে 1 2 3 4 5 6, এরকম একটা নাম্বার আছে, এইটাকে বর্গমূল করতে বলছে। এখন এইটাকে যদি বর্গমূল করতে বলে তাহলে নিয়ম হচ্ছে ডান দিক থেকে জোড়া জোড়া বানানো। কেমনে জোড়া বানানো? এই যে এরকম ভাবে আমি উপরে একটা দাগ দিই, 5 আর 6 এর মধ্যে একটা দাগ দিলাম, 3 4 এ একটা দাগ দিলাম, 1 আর 2 এ একটা দাগ দিলাম। ঠিক আছে, প্রথম কাজ হচ্ছে এইভাবে জোড়া জোড়া বানায় নিতে হয়। আচ্ছা, কিন্তু আমাকে প্রশ্নে যেটা দিচ্ছে 13, এটা তো আসলে জোড়া বানানোর কিছু নাই, বিকজ এটা তো একটা ছোট নাম্বারই, একটা ছোট সংখ্যাই। সো এটা 13 দিয়ে আমি দেখাচ্ছি। এই যে এইভাবে একটা দাগ দিয়ে নিব আমরা। এখন 13 এর কাছাকাছি একটি পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে। 13 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কে? অলিজা, অলিজা, আচ্ছা জি 13 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যাটা কে? 16 স্যার 9। 9, এক্স্যাক্টলি। 16 কেমনে রায়হান? 3 তিরিকা 9 না, 4 4 16, 16 ছোট নিব না? বড় না? হ্যাঁ ছোট নিব, 16 13 এর চেয়ে বড়। ভাগ অঙ্ক, কাছাকাছি। আচ্ছা আমি যেহেতু এটা একটা ভাগ অঙ্কের ফরম্যাট দেখাচ্ছি, ভাগ অঙ্কে কখনো আমরা বড়টা নেই না ছোটটা নেই, ভাগ অঙ্কে আমরা সবসময় ছোটটাই মনে হয় নেই। আচ্ছা, এখন 13 এর কাছাকাছি বর্গ সংখ্যাটা হচ্ছে, বর্গ সংখ্যা যারা জানি না তাদের উদ্দেশ্যে বলছি, 3 তিরিকা 9, 4 4 16, 5 5 25, এরকম যে নাম্বারগুলো এগুলাকে বর্গ সংখ্যা বলে। এখন 13 এর কাছাকাছি বর্গ সংখ্যা কোনটা? 13 এর কাছাকাছি বর্গ সংখ্যাটা হচ্ছে আমার 9। 3 তিরিকা 9, 4 4 16, 16 বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি 9 নেব। আমি যদি 9 নেই তাইলে 3 তিরিকা 9, 3 থেকে আমি 9 পাচ্ছি, রেজাল্টের ঘরে আমি 3 বসাবো আর এখানে আমি লিখবো 9। এখন 13 থেকে 9 বিয়োগ করব, কত হয়? 13 থেকে 9 বিয়োগ করলে 4 হয়। 13 থেকে 9 বিয়োগ করলে কত হচ্ছে? 4। এখন নিয়ম হচ্ছে এইদিকে একটা দাগ দিব, একটু খেয়াল করেন, জটিল আছে কিন্তু রিপিট করতে কেউ বলেন না, দয়া করে প্রথম দিক থেকে একটু ভালো মতো মনোযোগ দিয়েন। এখানে একটা দাগ দিব, দাগ দেওয়ার পরে কি করব? এই যে অ্যানসারের ঘরে যা থাকবে সেইটার দ্বিগুণ করে আমি এইখানে বসাবো। অ্যানসারের ঘরে কি আছে আমার? 3, 3 কে দ্বিগুণ করলে কত হয়? 6। তাহলে 3 এর দ্বিগুণ আমরা এই জায়গায় লিখবো, 3 এর দ্বিগুণটাকে লিখবো এইখানে। আচ্ছা লিখলাম। এবার এই 6 দিতে হবে আমার 4 এর মধ্যে, কিন্তু 6 কি 4 এর মধ্যে যায়? 6 তো 4 এর মধ্যে যায় না। না স্যার। না গেলে আমরা কি করব? দশমিক দিয়ে শূন্য আনবো। দশমিক কোথায় দিব? অ্যানসারের ঘরে দশমিক দিব। শূন্য কোথায় আনবো? এই 40 এর পাশে একটা শূন্য আনবো। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে আমি যদি এখানে শূন্য আনি, এবার একটু খেয়াল করো, 6 এর পাশে তুমি নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এমন, এইখানে রেজাল্টের ঘরে তুমি যাই লিখো না কেন, মানে জিনিসটা এরকম, এখানে আমার 6 আছে, 6 আছে। এখন 6 এর পাশে ধরো আমি 2 লিখলাম, 6 এর পাশে আমি যা বসাবো ওই নাম্বারটা নিচে দিব, পাশে যা দিব ওই নাম্বারটা নিচে দিব, দিয়ে গুণ করলে যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা এইটার কাছাকাছি যেতে হবে। এটা হচ্ছে ছোট নিতে হবে। এখন আমার এখানে আছে 6 আর এখানে আছে 40, আমি যদি 6 এর পাশে 1 ও বসাই, সর্বনিম্ন হচ্ছে 1, আমি যদি 6 এর পাশে 1 ও বসাই এবং নিচে যদি 1 বসায় গুণ দেই, তাহলে আমি কত পাচ্ছি? 61 পাচ্ছি না? 61 কি 40 এর চেয়ে বড় না? তার মানে কি আমার এই 6 এর পাশে 1 ঘর নিলেও কিন্তু তোমার সেটা 40 এর মধ্যে যাচ্ছে না। না গেলে উপায় কি? উপায় একটা আছে। উপায় কোনটা? উপায় হচ্ছে এখানে আমি যে 0 একটা আনছিলাম, এখানে 0 আমি একটা আনবো না, এখানে 0 আনবো 2টা, তাহলে এখানে আমি আরেকটা 0 নিয়ে আসলাম। এবার আসো, তাহলে হয়ে গেল আমার 400। নিয়মটা কিন্তু আমি অলরেডি তোমাদেরকে বলেই ফেলছি যে 6 এর পাশে যা নিবা করব না। হ্যাঁ কি ভাগফলের ঘরে আর কিছু করব না, ওই যে 3 এর পাশে। জি স্যার, ওখানে 0 হবে না? না 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 না, ভাগফলের ঘরে আর কিছু করব না। জি স্যার। শূন্যটা এমনি আনা ফেলবো। একবার দুইবার দুইটা শূন্য আনা যায়। একটা দশমিক দিছো না তুমি? একটা দশমিকের জন্যই আমি এতগুলো শূন্য আনতে পারি, সমস্যা নেই। আচ্ছা আমরা দেখি, নরমাল ভাবে তো ভাগফলের ঘরে শূন্য দিয়ে পরে শূন্য বর্গমূল অঙ্কে তোমার লাগে না, বর্গমূল অঙ্কে একটা দশমিক থেকে আমি 2টা শূন্য আনতে পারবো। আচ্ছা দেখেন, এবার আসেন 6 এর পাশে আপনি যা লিখবেন নিচে তা বসাইয়া এই 400 এর কাছাকাছি যেতে হবে। তো তুমি যদি 6 এর পাশে 6 নাও, 6 এর পাশে যদি 6 নাও, নিচে যদি 6 বসাও,
কি আসতেছে 6 6 34 6 আর দেখি 3 6 6 36 আর 3 হচ্ছে 396। 96। আচ্ছা, তার মানে আমার এই 400 এর কাছাকাছি কিন্তু এসে পড়ছে না? তাইলে আমি এই যে 6 এর পাশের 6টা, এই 6 লিখবো এইখানে, আর নিচে যেই 6 লিখছিলাম সেই 6 লিখবো অ্যানসারের ঘরে। নিচে যেই 6 লিখছিলাম সেই 6 লিখবো অ্যানসারের ঘরে। তাইলে এই 66 কে 6 দিয়ে গুণ করলে হচ্ছে 396। নামাও 396। 396 যদি আমরা নামাই, আমার রেজাল্টে অ্যাকচুয়ালি কত থাকতেছে, মানে বিয়োগ করার পরে থাকতেছে কত? 4। 4। এখন কাজ কি? এখন কাজ ওই আগের মতোই। আগের মতো কি, ওইখানে রেজাল্টের ঘরে যা আছে, রেজাল্টের ঘরে কি আছে? 36 না, মানে 3 আর 6 আছে 36। 36 কে দ্বিগুণ করলে কত হয়? 72। সো ওই 36 কে দ্বিগুণ করে আমি 72 এখানে বসাবো। 36 কে দ্বিগুণ করে আমরা 72টা এখানে বসাবো। বুঝছি কথা? এখানে দশমিক কাউন্ট করব না, কি এখানে দশমিকটা কাউন্ট করব না। না, দশমিক কাউন্ট করব না। না, দশমিক কোনো কাউন্ট করব না আমরা, দশমিকের কোনো কাজ নাই আমাদের এখানে। আচ্ছা স্যার বলেন। 66 এর সাথে যে 6 গুণ দিলেন ওইটা কি গ্রাফে দেখাইতে হবে না পাশে? তোমার মানে বুঝার সুবিধাতে তুমি দেখাইতে পারো। বাদিকে? হ্যাঁ, তোমার বুঝার সুবিধাতে দেখাইতে পারো, দেখাইতে হবে না, এটা অঙ্কের মধ্যে দেখাইতে হবে না। তুমি যদি চাও রাফে জি, করে স্যার। রাখতে, দেন ইউ ক্যান ডু, তুমি করে রাখতে পারো। ওটা অঙ্কের মধ্যে দেখানোর প্রসেস নাই, নিয়ম নাই আর কি। আচ্ছা, এখন আসো 72। এখন 72 তো 4 এর মধ্যে যায় না, যায় না, গেলে কি করতে হবে? আমার 0 আনতে হবে। এখন 0 আমি কয়টা 0 আনবো? আমি যদি 2টা 0 আনি, খেয়াল করেন কথা, 2টা 0 যদি আনি কত হচ্ছে? 400 না? আর 72 এর পাশে যদি তুমি 1ও নাও, 72 এর পাশে যদি তুমি 1ও নাও, তাও কিন্তু তোমার এইটার চেয়ে বড় হয়ে যাচ্ছে। সো আমাকে কি করতে হবে? আরো 0 আনতে হবে, আরো 0 আনতে হবে। এখন আমি আরো কয়টা 0 আনবো? স্যার একটা। না, একটা না, আমি আরো 2টা 0 আনবো। স্যার একবারে 2টা 0 আনা যায়? আনা যায়। আর এই অঙ্কে কি চারটা আনলেন। হ্যাঁ, 4টা আনলাম। স্যার এরকম অঙ্কে না একসাথে 2টা 0 নামাইতে হয়? বুঝি নাই কথা। মানে স্যার এরকম অঙ্কে তো স্যার একসাথে 2টা 0ই তো নামে একসাথে। এরকম অঙ্কে একসাথে 2টা 0 নামে, কিন্তু আমাদের 2টা 0 নামায় দেখতে পাচ্ছি আমরা অঙ্কটা হচ্ছে না, মানে মিলতেছে না। 2টা 0 আনলে কত হচ্ছে? 400 হচ্ছে না? এখন 400 যদি হয়, এরপরে আমার কি করতে হবে? আরো একটা 0 লাগবে, কিন্তু একটা 0 তো আনতে পারবেন না, আপনাকে আরো 2টা 0ই নামাইতে হবে। আরো 2টা 0 নামাইলে আমার টোটাল 0 হয়ে যাচ্ছে কত? 40,000 হয়ে যাচ্ছে। এখন এই 40,000 এর মধ্যে এই 72 এর সাথে কোনো কিছু নিয়ে আপনাকে আবার ক্যালকুলেশন করতে হবে। 72 এর সাথে আমি কত নিব? আমি রেজাল্টে দেখতে পাচ্ছি 0.5 আছে, তার মানে 72 এর সাথে আমি 0.5 নিব। আচ্ছা, তার আগে আমি একটু বলে নিচ্ছি। 72 আসলো আমার। এখন 72 এর পাশে তুমি যাই নাও না কেন, ধরো তুমি 72 এর পাশে কারো সামনে ক্যালকুলেটর আছে? কারো হাতের কাছে ক্যালকুলেটর আছে? ইয়েস স্যার। তাহলে 729 কে 9 দিয়ে গুণ দাও। 729 কে 9 দিয়ে গুণ দাও। স্যার 65 61 6561। কত আসে? জি স্যার। স্যার 6561। আচ্ছা, এই যে দেখেন 72 এর পাশে যদি আমি 9 দেই, নিচে যদি 9 দেই, আমার আসতেছে রেজাল্ট 6561। 6561, কিন্তু আমার তো এখানে ছিল 40,000। আমার এখানে ছিল কত? 40,000। এটা ধারে কাছেও তো যায় না 6561, তাই না? আমি কিন্তু সর্বোচ্চ ডিজিট বসাইছি 9। এখন সর্বোচ্চ ডিজিট বসাই আমি দেখতে পাচ্ছি আমার এটা ধারের কাছেও কিন্তু এই ডিজিটটা যায় নাই, আমার আসতেছে কিন্তু 6561, বাট আমার ছিল 40,000। তাহলে এখন উপায় কি? উপায় একসাথে 2 ডিজিট আনা। উপায় হচ্ছে একসাথে আমাকে 2টা ডিজিট নিতে হবে। তো একসাথে যদি আমি 2টা ডিজিট নেই, তাহলে আমি এমনি নিব 72 এর পাশে ধরো আমি 0.5 দিলাম, নিচেও মনে করো আমি 0.5 দিলাম, দিয়ে গুণ করলে কত হচ্ছে? এই শূন্যের তো কোনো দাম নাই, তাহলে 5 দিয়ে তুমি ওই পুরোটাকে গুণ দাও। 5 5 25, 5 গুণ 10 এর 0 3625। 36,025। 36,025। তার মানে কিন্তু এটার কাছাকাছি কিন্তু পেয়ে গেছি আমি। তাহলে আমি এখন কি করব? এই 72 এর পাশে 0.5 নিব, অ্যানসারের ঘরে 0.5 বসাবো। দাঁড়াও আমি আগে শেষ করি যেটুকু করতেছি। অ্যানসারের ঘরে 0.5 বসাবো, তাহলে আমার রেজাল্ট আসবে কত? 36,025। বলো কোশ্চেন কি? স্যার এখানে শূন্য কি জোড়ায় জোড়ায় আনতে হয়?
হ্যাঁ, নামানোর সময় শূন্য জোড়ায় জোড়ায় নামাইতে হবে। আচ্ছা স্যার স্যার আরেকটা 4000 কোশ্চেন, নিলে হইতো না বুঝি নাই? স্যার, যদি 4000 নিতাম তাহলে হইতো না। না 4000, আমি তো বললামই তোমাকে 4000 তুমি কেমনে নিবা? তুমি প্রথমে দুইটা জিরো নামাইলা, এরপরে তো তুমি একটা জিরো আনতে পারবা না, তোমাকে দুইটা জিরো আনতে হবে। ও বুঝছি স্যার। আচ্ছা, আর কি বলতে স্যার। বলো। স্যার 400-র পরে যে দুইটা জিরো নামাইলাম এইটার জন্য ভাগফলে কি কিছু অ্যাড করতে হবে না? না, করতে হবে না। আচ্ছা, এখানে বিয়োগ করলে কত হয় দেখো তো, ক্যালকুলেটর দিয়ে মেরে দাও তো। দশমিক আছে তো, এর জন্য অ্যাড করতে হবে। স্যার বিয়োগ করলে কত হয়? 3975 3975 3975। এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আমরা কি এইটুকু বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে এইটুকু বুঝতে পারলে আমি এর পরের টুকু আর করছি না, এর পরের টুকু আপনারা নিজেরা বই দেখে করে নেবেন। এটা অবশ্য নিচের ক্লাসের পড়া, মানে এটা ক্লাস 7 এর পড়া, কিন্তু আশা করছি সকলেই ভুলে গেছেন, আমি ড্যাম শিওর। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে একটু স্মরণ করায় দেওয়ার জন্য জাস্ট একটু দেখাইলাম, এই আর কি। আচ্ছা স্যার, এইভাবে কত দূর পর্যন্ত যাব? এইটা আপনার প্রশ্নের উপর ডিপেন্ড করবে। আপনাকে প্রশ্নে যদি না, অসীম না, আপনাকে যদি প্রশ্নে বলা থাকে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করেন, তাহলে আপনি 4 ঘর পর্যন্ত যাবেন। আর যদি প্রশ্নে বলা থাকে 4 ঘর পর্যন্ত আসন্ন মান নির্ণয় করেন, তাহলে আপনি 5 ঘর পর্যন্ত বের করবেন। আমাকে এখানে প্রশ্নে বলছে 3 দশমিক স্থান পর্যন্ত বের করতে। 3 দশমিক স্থান মানে কি? আমার দশমিকের পরে মিনিমাম 4টা ঘর নিতে হবে। দশমিকের পরে আমার কয় ঘর আছে? 3 ঘর না? তার মানে আরো একটা ঘর আমাকে নিতে হবে। তার মানে আরো একটা ঘর আমাকে নিতে হবে। জি স্যার, আচ্ছা, এইটুকু সবাই কি ক্লিয়ার হইছি? মনে হয়। সবাই ক্লিয়ার এইটুকু? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? স্যার ছুটি। কারো কোনো প্রশ্ন আছে? এই, আলবি স্যার হ্যান্ড রাইজ করে রাখছে স্যার। আলবি কি ও মানে না বুঝেই মনে হয় হ্যান্ড রেজ করে রাখছে, এমন হইতে পারে। না স্যার, স্যার বলি স্যার, বলেন। স্যার এগুলো এমসিকিউ তে আসবে না? এগুলি এমসিকিউ কোনটা? এই যে এই বর্গমূল, এস স্যার। এই বর্গমূল এমসিকিউ তে আসলে তো আমরা ক্যালকুলেটর দিয়েই মেরে দিতে পারবো, তাহলে তার নিয়ম শেখার দরকার নেই। এটা আপনাকে স্যার শিখার জন্য শিখলাম। না, হ্যাঁ, শেখার জন্য শিখলাম, হ্যাঁ এক্স্যাক্ট।